আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিযান, লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব সংখ্যা ৪৯ থেকে ৫১ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। সময়কাল ২০০৮। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে মুস্কান দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে উঠে দাঁড়ায়। চোখের চশমাটা খুলে খাতাটা আগের জায়গায় রেখে কক্ষ ত্যাগ করে রান্নাঘরে আসে। সুবন এসে মায়ের কাছে আবদার করে সে নুডলস খাবে, আর তাই সে চুলায় গরম পানি করতে দিল, অপর চুলাতে চা বসিয়ে দিল। আগে নুডলস রান্না করে তারপর চা বানিয়ে ছেলের কাছে নিয়ে এলো। একটু ফুসরত পেল না সে। কলিং বেলের শব্দে সে আবার সেদিকে গেল। দরজা খুলে দেখতে পেল ঘর্মাক্ত ক্লান্ত পুরুষটিকে। হাতের অ্যাপ্রনটা মুস্কানের হাতে দিয়ে পুরুষটি ঘরে ঢুকে। বাথরুমে থেকে পরিপাটি হয়ে বের হতেই মুস্কান প্রশ্ন ছুড়ে, নূরনগর গ্রামটিকে তুমি চেনো নাইম? সচকিতে তাকালো নাইম। কেন বলো তো? গত সপ্তাহে আমি একটা ইন্টারভিউ নিতে জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ঘরে একটা খাতা পেলাম, সেটাই আজ সময় করে পড়ছিলাম। ঘাবড়ালো নাইম, চোখ লুকানোর চেষ্টা করলো মুস্কানের থেকে। সেটা বুঝতে পেরে মুস্কান নাইমের হাত ধরে টেনে তার পাশে বসালো। ক্লান্ত তুমি এই বাহানা দিও না। আমাকে বলো, জমিদার কন্যা পরি এখন কোথায়? আর তার স্বামী সেরান শায়েরি বা কোথায়? কি হয়েছিল তার পরিবারের? আমি জানি না মুস্কান। জানতাম তুমি মিথ্যা বলবে। নাইম, তুমি সব জানো। ওই খাতায় সর্বশেষ পড়ি তোমার নাম লিখেছে। তুমি কি সব বলবে, নাকি কাল আমার নিউজ পেপারে আমি পরীর লেখা খাতাটা পাবলিশ করব? এটা করো না মুস্কান, পরীর নিষেধাজ্ঞা আছে। তাহলে সব বলো আমাকে। তোমাকে সব শায়ের বলতে পারবে। পরী একমাত্র শায়েরকেই সব সত্য বলার অনুমতি দিয়েছে। সে এখন কোথায়? তার সাথে দেখা করব কিভাবে? নাইম চুপ রইল কিছুক্ষণ। দেখে মনে হলো সে অনিচ্ছুক কথাটা বলতে। অতঃপর নীরবতা ভেঙে সে বলে, আর ৩ দিন পর তার ফাঁসি হবে। নির্বাক হয়ে গেল মুস্কান। সে কি সত্যি শুনেছে, নাকি তার শ্রবণ শক্তি লোপ পেয়েছে? ৩ দিন পর শায়েরের ফাঁসি? এত কিছু কিভাবে হলো? এর মধ্যে হয়তো কোনো সত্য লুকানো আছে। সে জিজ্ঞেস করে, কি বলছো তুমি নাইম? সত্যি তার ফাঁসি? কিন্তু কেন? তুমি সব প্রশ্ন তাকে করলেই পাবে। আমি সব জানলেও আমার হাত পা বাঁধা। সেরান ভালোবাসে পরীকে, আর সেই সেরানের ফাঁসি হবে? কোথাও ভুল হচ্ছে নাইম। তুমি তো সব জানতে, তাহলে তুমি কেন কিছু করলে না? আমার জানা নেই সেরান কেমন ভালোবাসে পরীকে। কথাটাতে মিশে আছে হিংসা। তা বুঝতে বেগ পেতে হলো না মুস্কানের। তবে এই হিংসার কারণটা কি? নাইমের পুরুষালীর মনে কেন এই হিংসার সৃষ্টি? তুমি না জানলেও আমি বুঝতে পারছি। নাইম মেয়েটার চেহারা ঝলসে গিয়েছিল আগুনে। তারপরও সেহরানের ভালোবাসা একটুও কমেনি। সৌন্দর্য তার কাছে কোনো কিছু না, মানুষটাই সব। আমি যেটুকু জানতে পেরেছি এতে বেশ বুঝতে পারছি পরী আর সেহরানের সাথে অতীতের ভালো কিছু হয়নি। আমাকে ৩ দিনের মধ্যে সব সত্য জানতে হবে। আমি সেহরানকে বাঁচাবো এবং তার পরীর কাছে ফিরিয়ে দেব। নাইম এবার রেগে গেল ভীষণ। সে উঠে দাঁড়িয়ে বলল, সেহরান সেহরান সেহরান, মাথা খারাপ করো না। যা বলার সেই তোমাকে বলবে। সাভার থানায় গিয়ে দেখা করে নিও। ওর হাতে বেশি সময় নেই। মুস্কানের হাত পা কাঁপতে লাগলো। না জানি শায়ের এখন কোন পরিস্থিতিতে আছে। পেশায় মুস্কান একজন সাংবাদিক। সেই সুবাদে দেশের বিভিন্ন স্থানে যায় তথ্য সংগ্রহ করার জন্য, যা পরবর্তীতে ওদের পত্রিকায় প্রকাশিত হয়। নূরনগরের পরিত্যক্ত জমিদার বাড়ির তথ্য সংগ্রহ করতে সে গত সপ্তাহে গিয়েছিল। মুস্কান জানতে পারে নাইম প্রায় 10 বছর আগে সেখানে গিয়েছিল। এজন্য মুস্কানের আগ্রহ বেশি ছিল। তাই নিজের দলের সাথে অভিযানে নেমে পড়ে সে। সেখানে পরীর ঘরে একটা খাতা তার চোখে পড়ে। খাতাটা খুলে সে সোনালির লেখাগুলোর কিছুটা পড়েছিল, তবে সম্পূর্ণ পড়তে পারেনি। তাই খাতাটা লুকিয়ে সে নিয়ে এসেছে। শুধু সোনালি নয়, রূপালী এবং পরীর লেখাও আছে, যা সম্পূর্ণ পড়তে গিয়ে অসংখ্যবার চোখ মুছেছে সে ভেবেছিল নাইম এই ঘটনার আংশিক জানে, কিন্তু সে ভুল। নাইমের কথা শুনে এখন সে বুঝতে পারছে নাইম নিজেও এই বিষয়ে জড়িত। ঘটনার সত্যতা যাচাই করার জন্য শায়েরের সাথে তার দেখা করা জরুরি। শায়ের ঠিক কতটা দোষী তা সে জানতে চায়। শোভন মুস্কানের কাছে এসে বলে, আম্মু আমার ঘুম পেয়েছে। মুস্কান শোভনকে নিয়ে তার ঘরে গেল। খুব যত্নে শোভনকে ঘুম পাড়িয়ে দিয়ে সে নিজ ঘরে ফিরে এলো। কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে নাইম। ঘুমায়নি সে। মুস্কান তার পাশে গিয়ে বসে। শোভনকে নাইম হঠাৎই কারো গলার স্বর শুনে চমকে তাকায় নাইম। মুস্কানের দিকে সে তাকিয়ে থাকে। মুস্কান আবার বলে, পিকুলি কি আমাদের শোভন? নাইম মাথা নাড়ল। শান্ত দৃষ্টিতে মুস্কানের একটা মানুষ এত ভালোবাসতে পারে তা আমার ভাবনায়ও কখনো আসেনি নাইম।
সোনালীর ভীষণ দুর্বিষহভাবে কেটেছে, রূপালীরও তাই, কিন্তু পরি তার জীবনে সবচেয়ে সেরা মানুষটাকে পেয়েছে। এত নিখুঁত ভালোবাসা আমি এই প্রথম দেখেছি। নাইমের রাগ যেন কমে এলো। সাহেরের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো? এই সেই পুরুষ যে যে কথা দ্বারা নারীর মন ভাঙতে সক্ষম, কিন্তু পরীর মন সে শুধু গড়েছে নতুনভাবে। আমার দেখা করা উচিত তার সাথে। নাইম বিপরীতে কথা বাড়ায় না। মুস্কান সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না। কখন কখন সে সাহেরের সাথে দেখা করতে যাবে সেই আশায় রাতটা যেন কয়েক যুগ মনে হচ্ছে তার কাছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটে, সূর্যের আগমন ঘটল ধরণীতে। তৈরি হয়ে সে শোভনকে সাথে নিয়ে বের হলো। পথে শোভনকে স্কুলে দিয়ে আসবে, তারপর সাভার যাবে। নাইম নিজেও চেম্বারে যাওয়ার জন্য বের হলো। মুস্কানকে দেখে সে বলল, সেহরানকে তোমার পরিচয় দিও, নাহলে কিন্তু তোমাকে সে কিছুই বলবে না। কথা শেষ করে নাইম চলে গেল। মুস্কান শোভনকে স্কুলে দিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা হলো। এই সকালেও রাস্তায় জ্যাম। কর্মজীবীরা নিজ নিজ কর্মে বেরিয়ে পড়েছে। রোদের তাপে ঘেমে একাকার হয়ে সাভার থানায় পৌঁছালো সে। একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞেস করলো সাহেরের কথা। অপেক্ষা করতে বলে কনস্টেবল চলে গেল ভেতরে। মুস্কান বসে রইল। বেশ কিছুক্ষণ পর তার ডাক পড়ল। নিঃশব্দে সে অফিসারের কেবিনে প্রবেশ করলো। মুস্কান বুঝতে পারে অফিসারের নাম নুরুজ্জামান শেখ। নেম প্লেট দেখে বুঝলো সে। অফিসারের হাতের ফাইল টেবিলে রেখে মুস্কানের দিকে তাকালো। আপনি কেন একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সাথে দেখা করতে চান? কি হয় সে আপনার? আসলে আমি একটা আর্টিকেল লিখতে চাইছি, যেটা নূরনগরের জমিদার বাড়ি নিয়ে। তো সেই বাড়ির সাথে সেহরানের সম্পর্ক আছে, তাই আমি তার সাথে দেখা করতে চাইছি। কিন্তু আমাদের তো অনুমতি নেই তার সাথে দেখা করতে দেওয়ার। আমি একজন সাংবাদিক, তাই আপনাদের উচিত আমাকে আমার কাজটা করতে দেয়া। না হলে জানেনই তো, নিউজ পেপারে ভুলভাল তথ্য ছাপাতে আমরা একদমই সময় নেই না। হতে পারে কালকের ব্রেকিং নিউজ আপনাকে ঘিরেই হতে পারে। অফিসার হাসে। সত্যি এই সাংবাদিকদের কোনো তুলনা হয় না। বাড়িতে যদি চুলায় ভাত বসানো হয়, তাহলে তারা সেটা খবরের কাগজে ফুটিয়ে প্লেটে পরিবেশন করে দেবে। তবে মুস্কান তার পূর্ব পরিচিত। কোনো এক ইন্টারভিউতে দেখা হয়েছিল তার, তাই তিনি বেশি কিছু বললেন না। মুস্কানকে নিয়ে চলল যে ছেলে শায়েরকে রাখা হয়েছে। চোখের চশমাটা ঠিক করে চারদিক দেখতে দেখতে সে নুরুজ্জামানের পিছন পিছন গেল। চলতে চলতে সে জিজ্ঞেস করে, ঠিক কি কারণে সেরানের ফাঁসি হচ্ছে? জমিদার আফতাব, তার ভাই আখির, তাদের কয়েকজন কর্মচারী এবং আফতাবের কন্যা রূপালীকে হত্যার দায়ে তার ফাঁসি হচ্ছে। পা দুটো আপনা আপনি থেমে যায় মুস্কানের। মুস্কান আর কিছু জিজ্ঞেস করে না। মনের সব প্রশ্নে সে শায়েরের জন্য সাজাতে লাগলো। সে আবার হাঁটতে লাগলো। কয়েকটি গলি পেরিয়ে নুরুজ্জামান একটি সেলের সামনে এসে দাঁড়ালো, যেখানে আলো বাতাস কিছুই প্রবেশ করতে পারে না। ব্যবসা গন্ধ আসছে সেখানে। মুস্কানও সেখানে দাঁড়ালো। নুরুজ্জামান লোহার শিকে হাত রেখে শায়েরকে ডাকে, সেহরান তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কিন্তু সে কোনো প্রকার সাড়া দিল না। নুরুজ্জামান কয়েকবার ডাকলো, কিন্তু শায়ের আসলো না। দরজার তালা খোলা নিষিদ্ধ, তাই মুস্কানকে সে বলে উঠল, এর বেশি আমি কিছু করতে পারবো না। শায়ের ইচ্ছা হলে আসবে, না হলে নাই। তাহলে আপনি চলে যান, আমি সব সামলে নেব। নুরুজ্জামান থাকতে চাইলেন, কিন্তু মুস্কান তাতে বাধা দিল। অতঃপর তাকে বুঝিয়ে পাঠিয়ে দিল। মুস্কান অন্ধকারে শুধু শায়েরের অবয়ব দেখতে পাচ্ছে। সে নিম্নস্বরে বলল, দেখুন, আপনি আমাকে চিনবেন না। আমি মুস্কান, নাইমের স্ত্রী। আমি পরীর ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। দয়া করে সামনে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। এবারও আশানুরূপ কোনো জবাব পেল না সে। হতাশ হয়ে মুস্কান দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোহার শিকল টানার শব্দ পেল। সে দেখার চেষ্টা করলো ভেতরের দৃশ্য। শায়ের এগিয়ে এসে শিকে হাত রাখলো। মুস্কান অবাক চোখে শায়েরকে দেখে। এটা সেই প্রেমিক পুরুষ যে তার ভালোবাসার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে প্রস্তুত। পুরো পৃথিবীকে পায়ে ঠেলে সে পরীর সামনে হাজির থাকে, যার কাছে পরীর সৌন্দর্যের থেকে পরী ঊর্ধ্বে। মুস্কান ভাবতেও পারেনি যে এই পুরুষটির সামনে আসবে, তাও এত তাড়াতাড়ি। পরীর খাতায় লেখা তার মালি সাহেবের বর্ণনা পড়ে মনে পড়ল মুস্কানের সেই মায়াময় চেহারা, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আঁখি যুগল, যা সুরমা দ্বারা এখনো বেষ্টিত। মুস্কান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে দেখতে লাগে শায়েরকে। লোহার শিকল দিয়ে আবৃত দেহখানা ধুলোবালিতে পরিবেষ্টিত, চুলগুলো উস্কো খুস্কো, মুখ ভর্তি দাড়ি। অদ্ভুত প্রাণীর মতো দেখাচ্ছে তাকে। শায়ের মুস্কানকে বলে, ডাক্তারবাবুর স্ত্রী বলে আপনাকে একটুখানি দর্শন দিলাম, তবে এখন আপনি আসতে পারেন। মুস্কান বাধা দিয়ে বলে, দয়া করে যাবেন না। আমি পরীর খাতায় লেখা পড়েছি, সবকিছু সেখানে লেখা নেই। সম্পূর্ণটা আপনিই ভালো বলতে পারবেন। আমি জানতে চাই, মুখ আগুনে ঝলসানোর পর কি হয়েছিল পরীর সাথে? পরিজানের খাতা আপনার কাছে? মুস্কান শাহেরের প্রশ্নে জবাব না দিয়ে বলে, সেহরান শাহের, পরীর মালি সাহেব। কিন্তু সেহরানের পরিজান, সে কোথায় এখন?
তার মালি সাহেবের এই অবস্থা, সে আসবে না? মৃদু হাসে শায়ের। মুস্কান সেই হাসির মর্মতা বুঝতে পারে না। এতক্ষণ চুপ থেকে শায়ের মুখ খুলে, পরিজানের ব্যাপারে কতটুকু জানেন আপনি? তাহলে সে কেন আপনার কাছে আসলো না? সে তো আমার আমার কাছেই আছে, আমার অস্তিত্বে মিশে আছে সে। স্বয়ং আল্লাহ চায় না আমাকে পরিজানের থেকে আলাদা করতে। দুনিয়াতেই তো আপনার আলাদা রয়েছেন, এখন তো আপনার কাছে পরি নেই। আবারও হাসে শায়ের, তবে তার এবারের হাসির প্রগাঢ়তা অনেক। সে বলে, হাসছেন যে? আমরা দুনিয়াতে আলাদা নই, আমাদের দুনিয়াই আলাদা। নড়ে দাঁড়ায় মুস্কান। পরি ঠিকই বলেছে, এই পুরুষটির সাথে কথায় হার মানতে হবে। মানুষকে কথার জালে আটকাতে পারে সে। কেমন দুনিয়াতে আছেন আপনারা? একটা ছোট্ট দুনিয়া, যেখানে নেই কোনো বিশাল সাম্রাজ্য, নেই কোনো হিংস্রতা, যেখানে হবে না কোনো যুদ্ধ রক্তারক্তি, থাকবে শুধু সেরান আর পরিজানের ভালোবাসার সংসার। ছোট্ট একটা কুটির থাকবে, যেখানে দিন শেষে ফিরে পরিজানের দর্শন পাবো আমি। একটা পবিত্র মুখের দর্শনের আশায় আমি যে সবসময় ছটফট করি। আমরা এখন যে দুনিয়ায় বসবাস করছি তা এখন বারবার অপবিত্র হচ্ছে। সামনে আরো হবে শুধু আমার পরিজানের দুনিয়া পবিত্র। তাহলে বুঝুন আমাদের দুনিয়া কেমন আলাদা। অন্ধকার কুঠুরির সামনে মেঝেতে বসে আছে মুস্কান, তার দৃষ্টি শেকলের বন্দি পুরুষটির দিকে। ধুলোবালি ওর গায়ে মাখছে, তবুও তার হুঁশ নেই। সে শায়েরের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছে। শায়েরের মুখটা দেখে বোঝা যাচ্ছে না আদৌ সে সব বলবে কিনা। মুস্কান নিচু গলায় জিজ্ঞেস করে, আপনি পরীকে খুব ভালোবাসেন তাই না? সেই ভালোবাসার সাথে কি এমন হয়েছিল? আপনি কি খুনগুলো সত্যি করেছেন? একটা আওয়াজ যা আমার কানে সবসময় বাজে, একটা চেহারা যা আমার চোখে সবসময় ভাসে। একটা সময় ছিল যখন সেই মানুষটা আমার খুব কাছে ছিল, এখনো আছে। আমি চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। দয়া করে বলুন না অতীতের সেই ঘটনা। আমি আপনাদের ভালোবাসার সাক্ষী হিসেবে থাকতে চাই। আমি আপনাকে সব বলবো, কিন্তু একটা কথা আপনাকে দিতে হবে। কাউকে কোনোদিন সত্যিটা বলতে পারবেন না আপনি। কথা দিলাম আমি কাউকে কিছু বলবো না। আপনি বলুন। শায়ের দৃষ্টি মেলে সামনের রং ওঠা কালচে দেয়ালের দিকে। কত যত্নহীনে এই দেয়ালটা এরকম হয়েছে তা বেশ বুঝেছে সে। তার অতীতের মতো এই দেয়ালের অতীত যে ভালো কাটেনি, সে তার রংহীন অতীতে ডুব দিল। বৈঠকে হন্তদন্ত হয়ে আসলো সিরাজ। আফতাবের জরুরি তলবে তার আসতে হলো। জমিদার বাড়িতে থাকাটা নিরাপদ মনে করে না সে। এখানে থাকলে নওশাদের মতো সেও গায়েব হয়ে যেতে পারে, কেননা এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি নওশাদের। প্রথমত সবাই ভেবেছিল পরীর ভয়ে সে জমিদার বাড়ি ত্যাগ করেছে, কিন্তু যখন সবাই জানতে পারে যে নওশাদ নিজ বাড়িতেও যায়নি, তখন সবার সন্দেহ বাড়ে। কাজটা কি পরী করেছে? তার যথাযথ কোনো প্রমাণ পায়নি কেউই। শায়ের যেহেতু রাতে পরীর সাথে ছিল, সেহেতু পরীর দিকে আঙ্গুল তোলা অসম্ভব। শায়ের বাদেই ওরা গুরুত্বপূর্ণ সভা বসিয়েছে। শায়েরকে কিভাবে হত্যা করা যায় সে পরিকল্পনা করছে সবাই। সিরাজ গম্ভীর গলায় আফতাবকে বলে, এই মুহূর্তে শায়েরকে মারা কি ঠিক হবে? আমাদের মুখোশ খোলার হাতিয়ার কিন্তু একমাত্র শায়েরের কাছে আছে। ও মরে গেলেও কিন্তু আমাদের জেলে যেতে হবে, সে ব্যবস্থা কিন্তু শায়ের করেই রেখেছে। আফতাব জবাব দিল না বিদায় আখির বলে উঠল, পরেরটা পরে দেখা যাবে। শায়ের বেঁচে থাকলে আমার পরীর হাতে মরবো। শায়ের বেঁচে থাকলে আমরা পরীর হাতে মরবো। ভাই কথা বলেন আপনি। তা ঠিক, পরী এখন হিংস্র হয়ে উঠেছে। যাকে সামনে পাবে তাকেই থাবা মারবে। সিরাজ বলে উঠল, আর রূপালী? রূপালী আবার কি? সে পরীর মতো আমাদের মারতে আসবে না। মায়েদের সাথেও বেঁচে থাকুক, কিন্তু যেদিন দেখবো রূপালীও পরীর মতো, সেদিন সেও শেষ হবে। ওরা মেয়ে হয়ে যদি বাপকে মারতে চায়, তাহলে আমিও ওদের অস্তিত্ব রাখবো না। জুম্মানকে কি করবেন ভাই? ও থাকুক বাগান বাড়িতে। যেদিন ও পুরোপুরি সব কাজ শিখে যাবে তখন না হয় আসবে। তাহলে আজকে শায়েরকে বাগান বাড়িতে নিয়ে যাই, তারপর না হয় মেরে ফেললাম। সিরাজ, তুমি শায়েরকে নিয়ে আজ রাতেই বাগান বাড়িতে যাবে, তারপর আমরা যাব। সভা ওখানেই শেষ হলো। তবে শায়ের জানতেও পারল না যে ওর বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। তবে সব কথা শেফালির কানে চলে গেছে। পরীর আদেশে শেফালি সর্বদা বৈঠকে নজর রাখে, তাই সে খবরটা পরীকে জানিয়ে দিল। খারাপ স্বামীকে বাঁচানোর জন্য পরী মরিয়া হয়ে উঠল। শেফালি তা বুঝতে পেরে বলল, আপনি শায়ের বাইরে অনেক ভালোবাসেন তাই না আপা? হ্যাঁ, খারাপ কাম করলেও কিন্তু আপনারা অনেক ভালোবাসে। হ্যাঁ লাইগা আপনার এত টান? খুন করে সে পাপ করেছে শেফালি, কিন্তু এই পাপের ক্ষমা আল্লাহ করবেন যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেছেন, তুমি যদি বিচার করো তাহলে আল্লাহ তার বিচার করবে না, এজন্য আমি তাকে শাস্তি দেব না। আমি চাই
তার বিচার আল্লাহ করুক, আমি শুধু তাকে ভালোবাসবো, সেই ভালোবাসায় সে নিজেকে শুধরাবে। চলে যাওয়ার আগে পরি আবারও পেছন ফিরে বলে, আজকেও তোকে সব কাজ করতে হবে, পারবি তো? শেফালি মাথা নাড়ল। সে বুঝলো আজকে ভয়ানক কিছু হতে চলেছে। পরি শায়েরকে বাঁচানোর জন্য কিছু একটা তো করবেই, কিন্তু তারপর পরি কি হবে তা ভেবে ভয়ে আছে শেফালি। পরি রূপালীর ঘরে গেল। পিকুলকে নিয়ে বসে আছে সে। কাল বিলম্ব না করে পরি বলে, সিরাজকে মারবে না পা? আজকে সে সময় এসে গেছে। রূপালীর চেহারায় ভয় দেখতে পেল পরি। নওশাদকে মারার সময় ভয় পেয়েছিল, এখনো সেই ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি সে। পরি রূপালীর মনে রাগ জন্মানোর জন্য বলে, এত সহজে তাকে ছেড়ে দেবে, যে তোমাকে মিথ্যা ভালোবাসার জলে আটকিয়েছিল, যে তোমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল? ভাবতে পারো সেদিন আমি না থাকলে তোমার কি হতো? কবিরকে তো আমি শেষ করেই দিয়েছি, এখন সিরাজকে তুমি ছেড়ে দেবে? রূপালীর মনে পড়ে গেল সিরাজ ওকে ধোকা দিয়েছে। এ কথা মাথায় আসতেই রাগে জ্বলে ওঠে সে। রক্ত টকবগিয়ে ফুটতে থাকে সারা শরীরে। এত কিছুর পর সিরাজকে ছেড়ে ছাড়া যাবে না, কিছুতেই না। পরীর দিকে তাকিয়ে সে ইশারা করলো। পরি মুচকি হেসে চলে গেল। সূর্য ডুবতেই সকল দিক থেকে সবাই তৈরি হতে লাগলো। ওদিকে আফতাব, আখির আর সিরাজ পরিকল্পনা করছে, আর এদিকে পরি শায়েরকে তলব করে এবং শায়েরের সাথে সাথেই চলে আসে। তবে এবার পরি শায়েরকে সোনালির ঘরে নিয়ে যায়। শায়ের পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। পরি কাঠের চেয়ার টেনে শায়েরকে বসতে দিল। বসলো শায়ের। এই ঘরেই নওশাদকে মেরেছি আমি। অবাক হলো না শায়ের? আপনি নওশাদকে মেরেছেন? এটা আমি সেই রাতেই টের পেয়েছি। কিভাবে টের পেলেন? আমি তো সাবধানে ঠান্ডা মাথায় ওকে মারলাম। রক্তের গন্ধের সাথে যে আমি পরিচিত পরিজান। তাছাড়া সকালে শেফালি আর কুসুমকে উঠান লেপতে দেখেই আমার সন্দেহ সত্যি হয়। ওরা রক্তের দাগ ঢাকতেই এটা করেছে। আপনি আমার চোখে কিছুই ফাঁকি দিতে পারবেন না। পরি হেসে শায়েরের দিকে এগিয়ে গেল। হাতে একটা দড়ি নিয়ে শায়েরের হাত চেয়ারের সাথে বাঁধতে বাঁধতে বলতে লাগলো, প্রথমে এভাবেই নওশাদকে চেয়ারের সাথে বেঁধেছিলাম, তারপর ওর বুকের ভেতর গামছা ঢুকিয়েছিলাম যাতে ও শব্দ না করতে পারে, তারপর ওর দুটো আঙ্গুল কেটেছিলাম। তারপর কি করলেন? পরি এবার শায়েরের পা দুটো বাঁধতে লাগলো। তারপর ওর বুকে ছুরি চালিয়েছিলাম, তারপর উঠানের কোণে জীবিত পুঁতে দিয়েছি, আর তারপর আপনাকে অন্দরে ডেকেছি। আপনার বুদ্ধির তারিফ করতে হয়, তা এখন আমাকেও সেভাবে মারবেন নাকি? শায়েরের কথা শুনে হাসলো পরি। গামছাটা হাতে নিয়ে বলল, না, আপনি এখানে চুপটি করে বসে থাকবেন, আর আমি বাগান বাড়িতে গিয়ে সিরাজকে মেরে চলে আসব। কথাটা শোনা মাত্রই শায়েরের চেহারায় ভাবভঙ্গি বদলে গেল। সে বিনয়ের স্বরে বলে, ওখানে যাবেন না পরিজান, আপনার বিপদ হবে। আমার হাত খুলে দিন, দয়া করে যাবেন না। পরি শায়েরকে আর কথা বলতে দিল না। গামছা দিয়ে ওর মুখ বেঁধে দিল। মাথা নেড়ে শায়ের পরীকে যেতে নিষেধ করে বারবার, কিন্তু পরি সেসবে পাত্তা না দিয়ে দরজার সিটকিনি তুলে দিয়ে চলে যায়। শায়ের ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শক্ত করে বেঁধেছে পরি। মুখ বাঁধা থাকায় কাউকে ডাকতেও পারছে না। নিজ কক্ষে গিয়ে পূর্বের ন্যায় পোশাক পরে নিল পরি। মুখটাও কাপড় দিয়ে ঢেকে নিল। রূপালী ও পরির মতো পোশাকে নিজেকে তৈরি করেছে। পরি কুসুমের হাতে ওর তলোয়ার দিয়ে অন্দরে ঢোকার দরজার সামনে দাঁড় করিয়ে দিল। যদি কেউ জবরদস্তি করে ভেতরে আসতে চায় তাকে যেন আঘাত করে। কুসুম জানে সে এটা করতে পারবে না, তবুও সাহস করে দাঁড়িয়ে রইল। রীতিমতো কাঁপতে লাগলো সে। রূপালী আর পরি ছাদে চলে গেল। আম গাছ বেয়ে দুজনেই মাটিতে নামলো। বাড়ির পেছন দিক দিয়ে দুজনে বেরিয়ে পড়লো বাগান বাড়ির উদ্দেশ্যে। বাগান বাড়িতে 4 জন রক্ষী আছে শুধু, আর সবগুলো জমিদার বাড়ির পাহারা দেয়। কারণটা অবশ্য পরি। কখন কি হয়ে যায় সেজন্য আফতাব এত পাহারার ব্যবস্থা করেছে। অন্ধকারে পথ ধরে জমিদার বাড়ির দিকে আসছে সিরাজ। পথে হুট করেই শেফালি এসে দাঁড়ালো। সিরাজ চমকে গেল শেফালিকে দেখে। সে বলে উঠল, তুই এত রাতে এখানে কি করস? একখান কথা আপনারে কইতে আইছি। নওশাদ যে পরি আপার খুন করছে, আমি নিজের চোখে দেখেছি। একথা আগে বললি না কেন? আর এখানে এসেছিস কেন তুই? পরি আপার ডরে কই নাই, বড় কর্তা আপনারে বাগান বাড়ি যাইতে কইছে, শায়ের বাইরে নিয়া হেরা বাগান বাড়িতে চইলা গেছে, তাই আমারে পাঠাইছে আপনারে খবর দিতে। আপনি অহন যান। সিরাজ কিছুটা সন্দেহের দৃষ্টিতে শেফালির দিকে তাকাতেই সে বলে উঠল, আমি জানি না আপনারে কেন যাইতে কইছে, আমি গেলাম। দ্রুত পদে শেফালি প্রস্থান করলো। সিরাজ ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো, ওর আসতে দেরি বিদায় হয়তো শায়েরকে নিয়ে ওনারা চলে গেছে, তাই সিরাজ বাগান বাড়ির পথ ধরে। কিন্তু আফতাব আর আখিরকে এখনো সিরাজের অপেক্ষা করছে তা সিরাজ জানতেই পারল না। বাগান বাড়ির বাইরে দুজন পাহারা দিচ্ছে। এমন সময় দূরের ঝোপের ভেতর থেকে শব্দ ভেসে আসে। কিন্তু হচ্ছে তা দেখার জন্য একজন সেখানে যায়। কি হচ্ছে তা দেখার জন্য একজন সেখানে যায়। সাথে সাথেই তাকে টেনে ভেতরে নিয়ে গেল পরি আর রূপালী। মাথায় আঘাত করে জ্ঞানহীন করে দেয় এবং দড়ি দিয়ে বেঁধে দেয়। দ্বিতীয় জন প্রথম জনের খোঁজে যেতে
তাকেও একই অবস্থা করে ফেলে রাখে। তারপর দুজনে একসাথে বাড়ির ভেতরে ঢুকে পরি সাবধানে পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। সেই ঘরটাতে যায় যেখানে পরীকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে পরি অবাক হয়, কেননা সেখানে জুম্মান বসা, মাথা নিচু করে জুম্মান বসে আছে। একজন রক্ষী ওকে খাওয়ার জন্য বলছে, কিন্তু সে খাচ্ছে না, কাঁদছে আর বলছে সে মায়ের কাছে যাবে। বছর 13 ছেলেটা আর কি বুঝবে। পরি আর রাগ ধরে রাখতে পারে না, হনহন করে ভেতরে ঢুকে পড়ল। পরীকে দেখে চমকে গেল লোকটা, আর তবে চিনতে পারে না। তবে জুম্মান ঠিকই চিনে ফেলে পরীকে। সে বলে উঠল, পরি আপা, আমার এইখান থেকে নিয়ে যাও, আমি থাকবো না। লাঠি নিয়ে তেড়ে এলো লোকটা পরীর নাম শুনে, কিন্তু পরী কায়দা করে তার কাঠি কেড়ে নিল এবং তাকেই আঘাত করে বসে। কিন্তু পর মুহূর্তে পেছন থেকে কেউ পরীকে লাঠি দ্বারা আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকিয়ে দেখে রক্ষী এসে পড়েছে। সে আবার পরীকে মারতে যাওয়ার আগেই তার রক্ত ছিটকে এসে পরীর মুখে পড়ে, কারণ রূপালী তাকে আঘাত করে বসেছে। বড় একটা ছুরি লোকটার পিঠে গেঁথে দিয়েছে। লোকটা সাথেই মাটিতে পড়ে ছটফট করতে থাকে। অন্যজন ভয়ে গুটিয়ে যায়। বুদ্ধি করে ওরা 4 জনকে কাবু করে ফেলেছে। এখন শুধু সিরাজের আসার পালা। পরি দ্রুত পায়ে জুম্মানের কাছে গেল। এসব মারামারি দেখলে ভয় পায় জুম্মান, আর সেই ছেলেটাকে দিয়ে খারাপ কাজ করাতে চায়, এটা ভেবে আরো রাগ হচ্ছে পরির। রূপালী দা হাতে বেঁচে যাওয়া রক্ষীর দিকে এগোয়। লোকটা ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। তবে রূপালী তাকে বাদলো দড়ি দিয়ে। এরপর জুম্মানকে ওরা বাড়িতে পাঠাবে। সিরাজ এখনই চলে আসবে। এখন জুম্মানকে বাইরে পাঠানো ঠিক হবে না। পরি জুম্মানকে উদ্দেশ্য করে বলে, এখনই সিরাজ এখানে আসবে, তুই লুকিয়ে বাড়িতে যাবি। সদর দরজা দিয়ে ঢুকবি না, গাছ বেয়ে ছাদে উঠবি, তারপর ঘরে যাবি। সবার আগে সোনা আপার ঘরে যাবি। সেখানে তোর সায়ের ভাইকে আমি বেঁধে রেখেছি, তুই আগে তার বাঁধন খুলে দিবি। আমার শ্বশুর বাড়ির পথ জানা আছে তোর, রাতের বেলা যেতে পারবি তো? কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না জুম্মান, তবে এটুকু বুঝতে পারছে যে পরীর কথা মতো ওকে কাজ করতে হবে। তাই সে মাথা নাড়ালো। পরি বলল, শেফালিকে বলবি ও যেন পিকুলকে নিয়ে বাইরে তোর কাছে দিয়ে যায়। তারপর পিকুলকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যাবি। আমি আমি পরে তোকে চিঠি পাঠাবো, কেমন? জুম্মান কাছে আর মাথা নাড়ছে। সে বলে, আব্বা একটুও ভালো না আপা, আমারে খুব মারে। ওই দিন আমারে কইল, আমি যদি মিথ্যা কইয়া তোমারে বাড়িতে না আনি তাইলে আমারে মাইরা ফালাইবো। এরই মধ্যে সেখানে সিরাজের আগমন ঘটল। পরি আশেপাশের রূপালীকে দেখলো না। জুম্মান দৌড়ে পালিয়ে গেল। সিরাজের বুঝতে বাকি রইল না কিছুই। লাঠি হাতে সোজা হয়ে দাঁড়ালো পরি। সিরাজ বলল, তুমি এখানে? বাহ, চিন্তা শক্তি দারুণ তোমার, আমাকে চিনে ফেললে। তবে আজ পরি হয়ে নয়, তোমার জম হয়ে এসেছি। পরনের পাঞ্জাবির হাতাটা গুটাতে এগিয়ে এলো সে। ঠোঁটের কোণে তার ঝুলে আছে হাসি। আশেপাশে সবকিছুই সে ভালো করে দেখে নিল। আসার সময় রক্ষীদের না দেখেই তার সন্দেহ হয়েছিল। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সে ভেতরে আসে। ঘরের এক কোণে রক্ষীকে বাধা দেখে সেদিকে পা বাড়ালো সে, কিন্তু মাঝপথে লাঠি উঁচিয়ে পরি তাকে থামিয়ে দেয়। ভুলে ওদিকে পা রেখো না, আগে নিজের দিক ভাবো। সিরাজ আবার হাসে। তুমি আমার সাথে লড়াই করতে এসেছো পরি? এটা হাস্যকর পরি। বাঁচতে চাও তো ফিরে যাও। এই মুহূর্তে তোমাকে মারার কোনো ইচ্ছা আমার নেই। তোমাকে ধীরে সুস্থে মারবো, যাও ফিরে যাও। নিজের কথা শেষ করে সিরাজ আবারও সামনে এগিয়ে চলল, কিন্তু এবার সে প্রতিহত হলো পরীর লাঠির দ্বারা। সিরাজের পিঠে জোরে আঘাত করেছে পরি। রাগান্বিত হয়ে ঘুরে দাঁড়ালো সিরাজ। মুখে বিশ্রী ভাষা তুলে এগিয়ে গেল পরীর দিকে। সিরাজের সাথে হাতাহাতি শুরু হলো পরীর। সিরাজ খালি হাতে আর পরী লাঠি হাতে। সিরাজ বুঝে গেল এভাবে খালি হাতে পরীর সাথে লড়াই করা যাবে না। তাই সে ফাঁক বুঝে কক্ষ ত্যাগ করে দৌড়ে গেল অন্য একটা কক্ষে, যেখানে ধারালো অস্ত্র রাখা আছে। পরী নিজেও ছুটছে সিরাজের পিছু পিছু। সিরাজ দৌড়ে একটা ঘরে ঢোকে। তার জানা মতে এই ঘরের অস্ত্র আছে এবং সেও পেয়ে গেল। পরীকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে পরী, তুমি চলে যাও, না হলে কঠিন মৃত্যু দেব আমি তোমায়। তুমি ভুল সিরাজ, আজ যে মৃত্যু আমি তোমাকে দেব, আমি জানি মৃত্যুর দুয়ারের কাছে আমি পৌঁছে গেছি। আমি ভয় পাই না মৃত্যুকে। সিরাজ বুঝলো আজ লড়াই করতেই হবে তাকে। তাই সে এগিয়ে এসে অস্ত্র চালায় পরীর উপর। পরী নিজেকে রক্ষা করে ঘুরে গিয়ে আরেকটা অস্ত্র হাতে নেয়। কিছুক্ষণ দুজনে অস্ত্রযুদ্ধ করার পর দুজনেই একটু আধটু জখম হয়। একটা সময় পরীর হাতের অস্ত্রখানা ছিটকে দূরে পড়ে গেল। একজন পুরুষের সাথে তো পেরে ওঠা সম্ভব না, সেখানে সিরাজ শক্তিশালী পুরুষের মধ্যে একজন। তার মধ্যে রূপালী এখনো আসছে না। পরী তাও থামে না। কক্ষের দেয়ালের সাথে মশাল ঝোলানো ছিল, তাতে আগুন জ্বলছে। পরী দ্রুত পদে আগুনের মশালটা হাতে নিল, সিরাজের দিকে উঁচিয়ে ধরল। এভাবে কয়েকবার নিজেকে রক্ষা করে পরী, কিন্তু সিরাজের মশাল সহ পরীর হাতটা ধরে ফেলে। অন্য হাত দিয়ে অস্ত্র ধরে পরীর গলায়
পরি নড়াচড়া বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। সিরাজ বলে, রূপের দেমাগ তোমার, তাই না? এর জন্যই তো শায়ের এত পাগল। তবে আজকের পর সেই পাগলামি তুমি দেখবা না। রূপ না থাকলে শায়ের তো তোমার ধারে কাছেও আসবে না। সিরাজ মশালটা চেপে ধরে পরীর মুখের উপর। অগ্নিলাভায় মুখটা ঘুরিয়ে নেয় পরী। মুখে কাপড় বাঁধা ছিল, আগুন লেগে গেল কাপড়ে। পরী সাথে সাথেই লাথি মারে সিরাজের পশ্চাতে এবং ছিটকে দূরে সরে যায়। পরীর হাত দিয়ে বৃথা চেষ্টা চালায় আগুন নেভানোর, কিন্তু পারে না। আগুন ছড়িয়ে যাচ্ছে মুখের চারদিকে এবং গলাতে। পরী কাপড়টা খুলতে চাইলো, কিন্তু ওর হাতে জখম হয়েছে, তাই ব্যথায় ঠিকমতো খুলতেও পারছে না। কাপড় পুড়ে পুড়ে পরীর মুখের সাথে লেগে গেল। ভীষণ জ্বালাপোড়া হতে লাগলো পরীর। সিরাজ আবার উঠে দাঁড়ালো, এগিয়ে গেল পরীর দিকে। পর মুহূর্তেই ঘটে গেল আরেকটা ঘটনা। পেছন থেকে একটা তলোয়ার এসে ভেদ করে সিরাজের বুকে। পেছন ফিরতে পারে না সিরাজ, শুধু নিজের বুক ভেদ করে বের হওয়া তলোয়ারের রক্ত মাখা মাথাটার দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। রক্তের স্রোত বইতে লাগলো সিরাজের বুক থেকে। রূপালী একটানে বের করে নিল তলোয়ারখানা। তারপর দ্বিতীয়বারের মতো আবারও একই স্থানে আঘাত করে। সিরাজ আর শরীরের ভাব ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে মেঝেতে। রূপালীকে দেখে ওর চোখজোড়া শান্ত হয়ে যায়। মুখের কাপড়টা সরিয়ে দাঁড়িয়েছে সে। সিরাজের দিকে তাকিয়ে সে হেসে বলে, পেছন থেকে আঘাত করার পদ্ধতি আমি তোমার কাছ থেকেই শিখেছি সিরাজ। দেখো আজ কাজে লেগে গেল। কিন্তু রূপালী আর কিছু বলতে পারে না সিরাজকে। পরীর আর্তনাদে সেদিকে ফিরে তাকায়। আগুন পরীর শরীরের একটু একটু করে ছড়াচ্ছে। রূপালী দৌড়ে পরীর কাছে গেল, নিজের মাথায় বাঁধা কাপড়টা খুলে সেটা দিয়ে চেপে ধরে পরীর মুখ। ঠিক তখনই শায়েরের আগমন ঘটে সেখানে। প্রিয়তমার এরকম অবস্থা দেখে দৌড়ে গেল সে। রূপালীর হাত থেকে কেড়ে নিল কাপড়টা, নিজেই নেভালো আগুন। কিন্তু ততক্ষণে পরীর মুখের অর্ধেক ঝলসে গেছে আগুনের তাপে। শায়ের ছুটে গেল সে বাইরে। খানিক বাদে মাটির কলস ভর্তি পানি এনে ঢেলে দিল পরীর মুখে। মুখটা জ্বলছে খুব। পরী শক্ত মুখে বসে আছে। এখন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না ওর। ইতিমধ্যে বাইরে হইচই শোনা যাচ্ছে। শায়ের আতঙ্কিত হয়ে বলল, সবাই চলে এসেছে, এখান থেকে পালাতে হবে, চলুন তাড়াতাড়ি। পরী উঠতে পারল না। শায়ের বিলম্ব না করে কুলে তুলে নেয় পরীকে। রূপালীকে সাথে করে পেছনের দরজা দিয়ে বের হয় ওরা। আফতাব সহ বাকি সবাই ততক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। সিরাজি তাদের খবর পাঠিয়েছিল। আসার পথে রক্ষীদের দেখতে না পেয়ে সিরাজের চতুর্মন বুঝতে পারে এখানে কিছু হয়েছে। আশেপাশে খুঁজে সেই রক্ষীদের বাঁধা অবস্থায় দেখতে পায়। একজনের জ্ঞান ছিল না, আরেকজনের বাঁধন খুলে তাকে জমিদার বাড়িতে খবর দিতে পাঠায়। এজন্যই আফতাব তার দলবল সহ চলে এসেছে। সিরাজের নিথর দেহ পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। কে মারলো সিরাজকে? অন্য কক্ষে বেঁধে রাখা সেই রক্ষীকেও রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সবাই। সেও মৃত। আফতাবের সন্দেহ পুরোটাই পরীর উপর গিয়ে পড়ে। সে চারদিকে লোক পাঠায়, পরী নিশ্চয়ই আশেপাশের কোথাও আছে। কিন্তু ততক্ষণে শায়ের পরীকে নিয়ে চলে যায়। পরীর শরীরের শক্তি খুবই কম। শায়ের কি করবে ভেবে পাচ্ছে না। রূপালী বলে উঠল, পরীকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওর কষ্ট হচ্ছে। শায়ের রূপালীকে বলে উঠল, আপনি বাড়িতে ফিরে যান, আপনার বাবা আপনাদের খোঁজ করতে বাড়িতে যাবে। বাড়ির কেউই আমাদের খবর জানে না, আপনি থাকলে সব সহজ হবে। কিন্তু পরী, শায়ের খানিকটা ধমকে উঠে বলে, আপনি যান, পরিজানকে আমি সামলে নিব। রূপালী দেরি করে না, দৌড়ে চলে গেল জমিদার বাড়ির রাস্তা ধরে। শায়ের উপায়ন্তর খুঁজতে লাগলো। এই মুহূর্তে পরীকে শহরের ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। এই রাতের বেলা গাড়ি পাওয়া মুশকিল, কিন্তু পরীকে তো নিতেই হবে। রাতের বেলাতে গাড়িওয়ালা চাচাকে ঘুম থেকে ডেকে তুলে শহরের পথে রওনা দিল সে। সারা রাস্তা পরীকে সে বুকে চেপে ধরে রাখে। আমার কথা না শুনে কেন গেলেন আপনি সেখানে পরিযান? আমি যে এখন আপনার কষ্ট সহ্য করতে পারছি না। পরী ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পোড়া স্থানে টান ধরায় ব্যথা অনুভব করতেই থেমে যায় সে। শায়ের বলে, আপনি কথা বলবেন না পরিযান, দয়া করে চুপ থাকুন, চিন্তা করবেন না, আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আমি থাকতে আপনার কিছুই হবে না। গাড়ি থেকে নেমে নৌকার খোঁজ করে শায়ের, পেয়েও যায়। শহরে যেতে হলে পদ্মা পাড়ি দিতে হবে। এখান কোনো ট্রলার পাওয়া যাবে না। জেলেদের নৌকা দেখা যাচ্ছে শুধু। তাদেরই এক নৌকায় করে পরীকে নিয়ে রওনা হয় শায়ের। পদ্মা পার হওয়া চারটেখানি কথা না। বইটা বেয়ে যেতে অনেক সময় লেগে গেল। এত রাতে তো আর কোনো ডাক্তারের দোকান খোলা থাকবে না। সরকারি হাসপাতালগুলোও মনে হয় বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে শায়ের নিজেকে ভীষণ অসহায় লাগছে। এমন পরিস্থিতির সম্মুখীন সে কখনোই হয়নি। একটা হাসপাতালের সামনে গিয়ে সেটা খোলা পেল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। দুজন মহিলা ডাক্তার পরীর চিকিৎসা শুরু করে।
আর শায়ের চিন্তিত হয়ে বাইরে বসে থাকে। ঘেমে একাকার হয়ে গেছে শায়ের। এই মধ্যরাতে এত কিছুর সাথে যুদ্ধ করে এত দূর এসেছে সে, তবুও শায়ের পরীকে বাঁচাতে পেরেছে, এটাই অনেক তার কাছে। তার করা পাপের শাস্তি পরি পাচ্ছে। এজন্য শায়েরের অনেক বেশি কষ্ট হচ্ছে। সিরাজকে জীবিত পেলে শায়ের ওর যে অবস্থা করতো তা সে নিজেও ভাবতে পারছে না। মাথা নিচু নিচু করে সে বসে আছে। হঠাৎই চোখের সামনে একজোড়া পা থামতেই চোখ তুলে তাকায় শায়ের। মানুষটা তার অতি পরিচিত। যদিও তার সাথে অল্প দিনের জন্য পরিচয় হয়েছিল, তবুও মানুষটা তো পরিচিত। শায়ের দাঁড়িয়ে পড়ল। নাইম বিস্মিত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে এত রাতে? এতক্ষণ যে শায়ের চোখের পানি ফেলছিল তা শায়ের চোখ দেখে নাইম বুঝতে পেরেছে। ভেজা ভেজা গলায় শায়ের বলল, পরিযান। বাকি কথা গলাতেই আটকে গেল ওর। তবে নাইম বুঝে নিল তার উল্টো। সে ভেবেছিল পরিবোধ হয় মা হতে চলেছে, সেজন্যই শায়ের তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তো সেই দিন নাইমের সাথে আপনার আর পরীর আবার দেখা হয়, কিন্তু আপনি যে বললেন পিকুলকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরী, তাহলে পিকুল নাইমের কাছে কিভাবে আসলো? শায়ের এতক্ষণ কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছিল বিদায় একটু দম নিচ্ছে। হঠাৎই মুস্কানের প্রশ্নে চোখ তুলে তাকায় সে। ঠোঁটজোড়া প্রশস্ত করে হাসে শায়ের। অদ্ভুত লাগে শায়েরের এই হাসি ওর কাছে। মনে হচ্ছে এই চাহনি আর এই হাসি তার পরিচিত, কিন্তু মুস্কান ঠিক মনে করতে পারছে না যে এর আগে সে শায়েরকে কোথাও দেখেছে কিনা। মুস্কানকে চিন্তিত দেখে শায়ের হেসে বলে, এই চিন্তা শক্তি নিয়ে আপনি সাংবাদিক হয়েছেন? আমি তো ভাবতেই পারছি না। কথা শেষ করতে করতেই আবার হাসে শায়ের। মুস্কানের ভীষণ অস্বস্তি লাগছে। হাসিটা ওর চেনা, কিন্তু মনে পড়ছে না সে কোথায় দেখেছে। কিছুক্ষণ গভীরভাবে ভাবনার পর ওর মনে পড়ল শোভনের কথা, কিন্তু কেন মনে এলো তা সে বুঝতে পারছে না। শোভনের চোখ দুটো যেন একদম শায়েরের মতো, এমনকি হাসিটাও। কিন্তু শোভন তো রূপালীর ছেলে, নাইমই তো ওকে বলেছে। তাহলে শায়েরের সাথে শোভনের এত কেন মিল? মাথা ঘোরাচ্ছে মুস্কানের। এ কোন গোলক ধাঁধায় আটকে গেল সে। তবে সে নিশ্চিত শায়ের এই বিষয়ে মুখ খুলবে না। শায়ের আগের মতোই হাসছে। মুস্কান ভেবে পাচ্ছে না এরকম একটা সময়ে আদৌ কোনো লোক হাসতে পারে। দুদিন পর তার ফাঁসি। পরীর মতো সেও হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে চাইছে। মুস্কানের মনে পড়ে গেল পিকুলের কথা। হিসেব অনুযায়ী পিকুলের জন্ম 1999-তে। তাহলে পিকুলের বর্তমান বয়স 10 বছর, কিন্তু শোভনের বয়স মাত্র 6। তার মানে শোভন পিকুল নয়, সে অন্য কেউ। তাহলে শোভন শায়ের পরীর সন্তান। এসব কথা মাথায় আসতেই চট করে দাঁড়িয়ে পড়ে মুস্কান। শায়েরের সাথে আর কোনো কথা না বলে দৌড়ে থানা থেকে বের হয়ে যায়। এই ছিল পরিজনের 49 থেকে 51 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।